আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ দুর্যোগের সাথে বসবাস উক্ত অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালে একটি প্রশ্ন সমাধান করব। আমাদের ক নম্বর প্রশ্নতে বলছে দীর্ঘদিন বৃষ্টিপাত সৃষ্ট না হওয়ার কারণে একটা সৃষ্ট দুর্যোগ। তাহলে দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে সৃষ্ট দুর্যোগকে আমরা আসলে কি বলে থাকি? খরা বলে থাকি। আমাদের খ নম্বর প্রশ্নতে বলছে বন্দরের ঢেউ নামে পরিচিত একটা দুর্যোগ। সো আমরা আমাদের ক নম্বর প্রশ্নতে যদি চলে যাই, ক নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ঘূর্ণিঝড় কাকে বলে। সো ঘূর্ণিঝড় কাকে বলা হয়? আমাদের নিম্নচাপ জনিত কারণে, মানে আমাদের সমুদ্রের মধ্যে যখন হলো গিয়ে নিম্নচাপ হয়, নিম্নচাপ বলতে কি বুঝি? সমুদ্রের মধ্যে বলা যেতে পারে না, ধরো আমাদের বায়ুমণ্ডলের হলো গিয়ে তাপমাত্রা যখন অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তখন সেই চাপটা কি হয়? উপরের দিকে উঠে যায় এবং এই কারণে আমাদের নিচে হলো নিম্নচাপ সৃষ্টি হয় এবং সেই নিম্নচাপের কারণে আশেপাশের হলো গিয়ে যত ঠান্ডা আবহাওয়া বাতাস আছে সব কিছু আসলে এই জায়গায় চাপ দিতে থাকে। সো এই নিম্নচাপ সৃষ্টি হয় এবং এই কারণে অনেক বেশি গতিবেগে ঘূর্ণনের আকারে আসলে বাতাস প্রবাহিত হয় এবং এই ঘটনাটাকেই বলা হচ্ছে ঘূর্ণিঝড়। খ নম্বর প্রশ্নতে দেখতে পাচ্ছি বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি কেন হয়। সো অ্যাসিড বৃষ্টি কেন হয়? বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য আমাদের প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট মানে মানব সৃষ্ট কিছু কারণও আসলে জড়িত। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে দেখো রয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত, গাছপালার পতন ইত্যাদি। এই সকল প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলো নিঃসৃত হয় এবং সেটা পরবর্তীতে আসলে বাতাসের মধ্যে কি হয়? আচ্ছা, সো বাতাসের অক্সিজেন এবং বৃষ্টির পানির সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডকে তৈরি করে এবং পরবর্তীতে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টিও সৃষ্টি করে। চলে যাব আমাদের গ নম্বর প্রশ্নতে। আমাদের গ নম্বর প্রশ্নতে চলে যাব। সো আমাদের গ নম্বর প্রশ্নতে উদ্দীপকে দেখতে পাচ্ছিলাম বলা হচ্ছিল যে উদ্দীপকের উদ্দীপকের না, মানে উদ্দীপকের কোয়েশ্চেনই উদ্দীপকের বি দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সো বিতে বলা হচ্ছিল বন্দরের ঢেউ নামে পরিচিত একটা দুর্যোগ। সুনামির বাংলা নাম কি? বন্দরের ঢেউ। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে আসে। সমুদ্রের ঢেউ, তারপরে বন্দরের পানি, অনেক কিছু এই ধরনের অপশনে থাকে। সো এটার অর্থ কি? সুনামির অর্থ বন্দরের ঢেউ। তাহলে আমাদের সুনামি সৃষ্টির কারণটা কি সেটা বেসিক্যালি আমাদের এখানে ব্যাখ্যা করতে বলেছেন। তো আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকের বি দুর্যোগটি হলো সুনামি, যা বেসিক্যালি বন্দরের ঢেউ নামেও পরিচিত। সুনামি আসলে একটা অত্যন্ত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যেটা মূলত সমুদ্র অঞ্চলে সৃষ্টি হয়ে উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, মানে এটা আসলে ওই জায়গাটা ধ্বংস করে দেয় এরকম। সো বলা হচ্ছে এর প্রভাব খুবই অল্প সময়ের মধ্যে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে এবং মানুষের জীবন, সম্পদ ও পরিবেশের উপরেও মারাত্মক ক্ষতি সাধন করে। সাধারণত আমাদের সমুদ্রের তলদেশের মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অথবা টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সেখানে সুনামি সৃষ্টি হয়। ফলে সমুদ্রতলের নিচে একটা প্লেট আর একটা প্লেটের সাথে ধাক্কা খায়। আমরা জানি যে আমাদের মাটির নিচে এভাবে বিভিন্ন প্লেটগুলো এক একটা শেপের একটার সাথে আরেকটা লাগানো থাকে এবং তারা আসলে মুভেবল, মানে নড়তে চড়তে পারে, নড়তে থাকে। সো কখনো কখনো একটা প্লেট আর প্লেটের সাথে ধাক্কা খায় এবং সেখানে প্রচণ্ড পরিমাণে কম্পন হয় এবং কম্পনের ফলে ওখানে কি হয় জানো? শক্তি আসলে জমা করে রাখে আর এই কম্পনের ফলেই সমুদ্রতলের বিশাল একটা অংশের মধ্যে ফাটল ঘটে বা স্থানচ্যুতি ঘটে, মানে পানির স্তরটা উপরে বা নিচে সরে যায়। ধরো তোমার একটা টেকটনিক প্লেট এখানে ছিল, এখান থেকে নেমে গেছে, তাহলে পানিও কি উপর থেকে সেখান থেকে নিচে নেমে যাচ্ছে না? সো সেটাই, এবং এই কারণে আসলে ওই জলরাশিটা স্থানচ্যুত হয়ে যায়, মানে সেটা জায়গা থেকে সরে যায় এবং সেখানে একটা শক্তিশালী পরিমাণে ঢেউয়ের সৃষ্টি করে। বুঝতে পারছো? বলা হচ্ছে এই ঢেউগুলো গভীর সমুদ্রে তেমন একটা বোঝা যায় না, কিন্তু তীরভূমির দিকে যত বেশি অগ্রসর হতে থাকে তখনই তার গতি এবং উচ্চতাটা অনেক বেশি বেড়ে যায়। সো বলা হচ্ছে তীরের কাছাকাছি এই ঢেউগুলোকে বিশাল, এই ঢেউগুলো আসলে বিশাল রকমের একটা জলোচ্ছ্বাসে পরিণত হয় এবং সেটা উপকূলীয় এলাকার মধ্যে আঘাত হানে। তখনই এই ভয়ঙ্কর ঢেউকে সুনামি বলা হয়। সুনামি আমাদের মানুষের জীবন এবং সম্পদের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এর ক্ষয়ক্ষতি আসলে অনেক বেশি হয়। চলে যাব আমাদের ঘ নম্বর প্রশ্নে। আমাদের ঘ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে উদ্দীপকের এই দুর্যোগটির মোকাবেলার করণীয় বিশ্লেষণ করো। এই দুর্যোগে দেখতে পাচ্ছিলাম দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে সৃষ্ট দুর্যোগ, তার মানে খরা। তাহলে খরা মোকাবেলার জন্য আমরা কি কি করতে পারি সেটার কথা বলতেছে। খরা কিন্তু খুবই ভাইটাল একটা মানে প্রবলেম এবং সেই প্রবলেমটা কিন্তু আসলে একদিনের প্রবলেম না, এটা অনেক দিন ধরে 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 এই প্রবলেমটা ক্রিয়েট হয়। সো বলা হচ্ছে যে আমাদের উদ্দীপকের এই দুর্যোগটি হলো খরা, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়া, পানির অভাব এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে খরা সৃষ্টি হয়। খরা একটা ধীরগতির প্রাকৃতিক দুর্যোগ হলেও এর প্রভাবটা অত্যন্ত খারাপ অর্থাৎ মারাত্মক, বিশেষ করে কৃষি এবং পানির উপর নির্ভরশীল মানুষের জীবনে। আমাদের খরা মোকাবেলার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো পানির সঠিক ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করা। খরা
বেসিক্যালি কেন হয়? বৃষ্টিপাত হয় না এইজন্য, বা আমাদের ভূগর্ভস্থ যেই পানিগুলো আছে, মানে আমাদের মাটির নিচে যেই পানিগুলো আছে, সেই পানিগুলো আরও নিচে নেমে যাওয়ার কারণে। তাহলে পানির অভাবে বেসিক্যালি খরাটা হয়। তাহলে খরার জন্য, আমাদের খরা মোকাবিলার জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পানিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং তাকে ঠিকভাবে আসলে সংরক্ষণ করতে হবে এবং সেটাকে নিশ্চিত করতে হবে। এজন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশে অনেক নদীর উৎস ভারতে হওয়ায়, আমাদের অনেক নদীর উৎস ভারতে না, এইজন্য শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমে যায়, যা খরার অন্যতম কারণ। এটা কিন্তু অনেক প্রবলেম। ধরো কখনো হলো গিয়ে তারা আমাদের দেশের বাঁধ খুলে দেয়, যখন আমাদের দেশ হলো গিয়ে তখন বন্যা একদম ভেসে যায়। আবার কখনো আমাদের পানি দরকার, তখন তারা পানি হলো আমাদের দেয় না। সো বিভিন্ন ধরনের প্রবলেম হয় এবং পানি না দেওয়ার কারণেই খরাটা আসলে হয়। বলা হচ্ছে তাই গঙ্গার পানি বন্টন চুক্তির মতো তিস্তা এবং অন্যান্য নদীর জন্য ন্যায্য মান বন্টন নিশ্চিত করা জরুরি। মানে গঙ্গার পানিটা কিভাবে, মানে পদ্মা যেটা বলি আমাদের দেশে, ওদের দেশে এটার নাম গঙ্গা। তাহলে এটার পানিটা কিভাবে বন্টন হবে সেটার যেমন একটা চুক্তি করা আছে, ঠিক তেমনি তিস্তা নদী যেটা থেকে আসলে খুবই আমাদের দেশে ওদের ওখান থেকে পানি আসে এবং এটার কারণে আমাদের দেশ অনেক সময় বন্যায় ডুবে যায়, কখনো কখনো খরায় আসলে আমরা পানির অভাবে মানে ভুগি। সো এবং অন্যান্য নদীর জন্য আমাদের এরকম মান বন্টনকে নিশ্চিত করে রাখা জরুরি, মানে একটা চুক্তিতে আসা জরুরি, যাতে আসলে উজান থেকে পানি প্রত্যাহারটা কমানো যায়। তাছাড়া কৃষিক্ষেত্রে পরিবর্তনটা আনাও আসলে প্রয়োজন। কম পানিতে জন্মে এমন ফসলগুলো চাষ করতে কৃষকদেরকে উৎসাহিত করতে হবে। এমন ফসলগুলো কি? কাউন, পেঁয়াজ, গম, এই ধরনের ফসল। অন্যদিকে বেশি পানির মানে বেশি পানির দরকার হয় এমন ফসলগুলো যে আছে, যেমন ইরি ধান, এগুলোকে কমানোর, এগুলোর যেন চাষ আমরা ওই টাইমে না করি বা ওই সকল অঞ্চলগুলোতে না করি বা একটু কম করি, এই ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে এবং এতে করে আমাদের পানির চাহিদা কমবে এবং খরার প্রভাবটাও হ্রাস পাবে। খরা মোকাবেলায় আমাদের পানি সংরক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুর, খাল, বিল, নদী এগুলো খনন করে পানি সংরক্ষণ করতে হবে, যাতে শুষ্ক মৌসুমে সেই পানিকে ব্যবহার করা যায়। পাশাপাশি আমাদের জনগণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে খরার ক্ষতিটাকে অনেকাংশে আসলে কমানো সম্ভব। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি ক্লাসে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।